শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমরা আলাপ করতে চাই তারুণ্যের রূপান্তর প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ডক্টর শামীম রেজা, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। তারুণ্যের রূপান্তর নিয়ে আজকে আমরা আলাপ করতে চাই। দেশে দেশে আমরা দেখছি তরুণদের বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশ নেপালের পর এবার দেখলাম যে জেনজি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সরকারও ভেঙে গেল, আমরা লক্ষ্য করলাম। এছাড়াও ভারতের লাদাখ, লাতিন আমেরিকার দেশ পেরু, মরক্কো, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় দেখলাম যে জেনজি আন্দোলনের বিক্ষোভ চলছে। তো জনগণই যে সকল ক্ষমতার উৎস, এই বিষয়টিতে আসলে অনেক সময় সরকার বা রাষ্ট্রযন্ত্র ভুলে গিয়েছিল। তো এই তরুণদের আন্দোলনের মাধ্যমে হয়তো বিশ্বকে আবার নতুন করে সেটি মনে করিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। তো এইসব সংকট তো আসলে দীর্ঘদিনের, যে সংকটের গুলোর জন্য বিক্ষোভ আন্দোলন হচ্ছে, সেটি এই সময়ে এসে ধারাবাহিকভাবে এখনই চলার পেছনে কি কারণ দেখেন? শামীম রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। মোস্তাক ভাই শুরু করলে ভালো হতো কিনা। দেখেন, আপনি যে বলছেন যে তরুণদের রূপান্তর, তরুণরা তো তরুণী, বরং এই রূপান্তর শব্দটাই আমাদের নতুন করে চিন্তা করা উচিত। যে যখন যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে তো তরুণরাই থেকেছেন, তারাই পরিবর্তনটা এনেছেন। বা রূপান্তর দরকার ছিল যারা তরুণ না তাদের, এবং ওই রূপান্তর না হওয়ার কারণেই তরুণরা সামনে আসছেন। আপনি একটা অনেকগুলো দেশের উদাহরণ দিয়েছেন। আপনি যদি সবচেয়ে কাছ থেকে শুরু করেন নেপাল, আপনি নেপালের কারণগুলো দেখুন। যে তাদের দুর্নীতি, এক পক্ষ এত বেশি ক্ষমতার অধিকারী হচ্ছেন, এত বেশি সম্পদের অধিকারী হচ্ছেন যে তারা, এই দেশটা তো খুব ধনী দেশ না, এবং যে জীবনযাপন তারা করছেন বাকি নেপালিরা সেই জীবনযাপনের কাছাকাছিও যেতে পারছেন না। যে প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন হলো, তাদের রাজতন্ত্র চলে গেল, নতুন ধরনের ধারা শুরু হলো, সেখানে তারা অন্তর্ভুক্ত হচ্ছেন না। এবং যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও প্রচেষ্টার ব্যাপক ঘাটতি আমরা লক্ষ্য করেছি সেখানে। এখন যারা মানে জ্যেষ্ঠ জনগোষ্ঠী বা বয়স্ক জনগোষ্ঠী, তারা পারেন না কেন? অনেকগুলো কারণে হয়তো তারা পারেন না, যেটা আপনি আগেই বললেন যে তাদের রূপান্তর ঘটছে না। বয়স্কদের রূপান্তর ঘটানো খুব কঠিন। এক হতে পারে যে তাদের রাজনৈতিক বিশ্বাস, আমাদের মতো তারাও বিভিন্ন দলে উপদলে হয়তো সক্রিয় রাজনীতিতে না থাকতে পারেন, কিন্তু তার তো একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়, সে চাইলেও পারেন না। প্রতিদিনকার যাপিত জীবনের অনেক কিছু তাকে আটকে রাখে, তার পক্ষে রাস্তায় নামা, প্রতিবাদ করা সম্ভব হয় না। আমরা সাধারণ কারণগুলো যদি দেখি, এখন এই রাষ্ট্রগুলোতে যে বিপ্লবের উপাদান নাই, অন্যরা বিপ্লবী হতে পারে না, বা ওখানে যে অন্য দলগুলো ছিল, ধরুন মাওবাদীরা বা পুরনো যে নেপালি কংগ্রেস, তারাও যে রূপান্তর ঘটাতে পারতো না তা না, কিন্তু এত ধরনের স্বার্থে তারা আটকে গেছে যে ওই স্বার্থ থেকে শুধু তারা না, এটা জনগোষ্ঠীর বৃহৎ অংশ আর বের হতে পারছে না। এবং তরুণ যাদের কথা আপনি বলছেন, জেনজি বলুন আর যে নামেই তাদের অভিহিত করুন না কেন, তাদের তো এই স্বার্থের কোনো পিছু টান নেই, এবং তারা এটা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারছেন। এবং কোনো রকম কিন্তু আগের যে এক ধরনের যে অধ্যায়, যে না আমাকে ওইটার মতো করতে হবে, এই আদর্শের মতো চলতে হবে, এইভাবে আমাকে চলতে হবে, এই ফরম্যাটে আমাকে চলতে হবে, সেটা নেই। আর একটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে এই সমাজ পরিবর্তনের, রূপান্তরের বা রাজনৈতিক পরিবর্তনগুলো দেখার যে কাঠামো তৈরি করেছি, মোস্তাক ভাই আরও ভালো বলতে পারবেন, সেই কাঠামোর একটা পরিবর্তন দরকার। আমরা যে কাঠামো দিয়ে এটাকে দেখি, এবং সেই কাঠামো দিয়েই তো আমরা যখন আরব বসন্ত শুরু হলো, কিংবা আপনার তিউনিসিয়াতে জেসমিন রেভলিউশন, এটা যদি এই পর্বের শুরুটা আমরা দেখি, তো আমরা যে কাঠামো দিয়ে এটা বিশ্লেষণ করেছে সেটা কিন্তু পুরনো কাঠামো। হয় আপনি সেই মার্কসিস্ট কাঠামো দিয়ে দেখছেন, না হলে পুঁজিবাদী সমাজের অন্য কোনো কাঠামো দিয়ে আপনি দেখছেন, না হলে সমাজ রূপান্তরের কাঠামো। এর যে তত্ত্ব, এর যে ধারণা, এর যে দেখার অভিজ্ঞতা, সেটা বিশ্বব্যাপী প্রায় একই রকম। সুতরাং ওই কাঠামো দিয়ে যখন আমি দেখতে চেষ্টা করেছি, সম্ভবত আরব বসন্তকে আমরা যেভাবে দেখেছি সেটা সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি। আমরা সমালোচনার দিকগুলো খুব প্রকট করে এনেছি, কে সুবিধা দিয়েছে, কে না দিয়েছে, কে প্রযুক্তি দিয়েছে, কে টাকা দিয়েছে, কিন্তু এই প্রজন্মের যে রূপান্তর হচ্ছে, সেই রূপান্তর দেখার যে লেন্স বা দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা পুরনো। তো একই রকম আপনি যতগুলো জায়গার কথা বললেন, ওই পুরনো আমার মনে হয় যে কাঠামোর কারণেই আমরা ইন্দোনেশিয়াকে ধরতে পারিনি, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি যে প্রতিবাদগুলো দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাঠামো ভিন্ন, সেটা অনেক বড় রাষ্ট্র, অনেক জটিল সেটার ব্যাখ্যা দেওয়া, যে একেবারে যে রাস্তায় নামলেই সেখানকার পুঁজিবাদী ব্যবস্থা রাতারাতি হয়তো পাল্টাবে না। কিন্তু আপনি যদি ফিলিস্তিনিদের পক্ষে দেখেন, তার আগে মিঠু দেখেন, তার আগে অকুপাই ওয়াল স্ট্রিট দেখেন, সমস্তগুলো যদি ধারাবাহিকতা থেকে এনে যদি আপনি এশিয়ার দিকে যে উদাহরণগুলো আপনি দিলেন, আমরা হয়তো চীনের আলোচনা এই মুহূর্তে করছি না, তিয়ানানমেন স্কোয়ারে তারা ঠিক জেনজি ছিলেন না,
একটু বয়স্ক ছিলেন কিন্তু তারাও যথেষ্ট তরুণ ছিলেন। ফলে রূপান্তর অনেক দিন থেকে শুরু হচ্ছিল। এখন পৃথিবীর কোন প্রান্ত থেকে এটা স্ফুলিঙ্গটা ছড়াবে সেটা তো বলা কঠিন, এবং সেটা যেভাবে হোক দক্ষিণ পূর্ব এশিয়ার দিকেই চলে আসলো এবং এখান থেকে শুরু হলো। সুতরাং আমি ওইভাবেই একটু মানে দ্রুত শেষ করবো আমার বক্তব্য, যে আমাদের দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আমরা যেভাবে এটাকে মূল্যায়ন করি সেইটারও একটা পরিবর্তন দরকার, এবং সম্ভবত আমরা আমাদের নানান রকম স্বার্থ, নানান রকম আমাদের যুক্ততা, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, যেটা তরুণরা পারছে না। অর্থাৎ রূপান্তর তাদের হয়নি, তারা ঠিক জায়গাতে আছেন, বরং আমরা রূপান্তরিত হইনি, সেই জায়গায় রয়ে গেছে। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই, মানে এই যে আমরা জেনজিরা যখন বিভিন্ন দেশে বিক্ষোভ আন্দোলন করছে, তারা কিন্তু বলেছেন যে অন্য দেশের বিক্ষোভ সংগ্রাম দেখেই তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছেন তাদের দেশেও অনিয়ম দুর্নীতি এগুলোর বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এখন সরকারি দলের বিপক্ষের যে রাজনীতি শক্তি থাকে, তারা তো দীর্ঘদিন ধরে আমরা দেখি যে সরকারের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যায়। স্যার এক ধরনের ব্যাখ্যা দিলেন যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিভিন্ন স্বার্থের কাছে আটকে যাচ্ছে কিনা, দৃষ্টিভঙ্গির কাছে আটকে যাচ্ছে কিনা, পুরনো ধ্যান ধারণা বা দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে কিনা। রাজপথে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার পরও জেনজি আন্দোলন যতটা গতিশীল হচ্ছে, গতি পাচ্ছে, প্রচলিত ধারার রাজনীতি কেন পাচ্ছে না, সেটি জানতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। আমরা দেখেছি যে 18 শতকের শেষ দিকে বা 19 শতকের প্রায় 80 পর্যন্ত ইউরোপে, বিশেষ করে শিল্পোন্নত দেশে শ্রমিক শ্রেণীর জাগরণ, যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যাদেরকে প্রলেতারিয়েত বলা হয়, তো সেই বিপ্লবগুলো একের পর হওয়ার পরে সেখানে যারা বিপ্লব বিরোধী শক্তি, দেশের ভিতরে বা আন্তর্জাতিক যে একটা তাদের বিপ্লব বিরোধী যে সংহতি, যারা পরিবর্তনটা চাচ্ছে না, তারা নতুন স্ট্র্যাটেজি নিল যে কোনোভাবেই যেন শ্রমিক শ্রেণী সংগঠিত হতে না পারে, এবং একদম শিল্প কারখানার চরিত্র, তাদের ওয়ার্কিং কন্ডিশন, শ্রমিকদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে যাওয়া, যতভাবে মানে টুকরো টুকরো করা যায় সেভাবে যেন কোনো পরিবর্তনটা না আসে। কিন্তু দেখুন, সমাজের ভিতরের যে অসঙ্গতি, তীব্র বৈষম্য, সেটা যে প্রচলিত যে পুঁজিবাদের সমর্থক রাজনৈতিক যে বন্দোবস্ত বা তাদের যে গণতান্ত্রিক, আমি গণতান্ত্রিকটা কোটেশনের মধ্যে বলবো, সেটা যেখানে ধারণ করতে পারছে বা শ্রমিকদের বা গরিবদেরকে তাদের আশাকাঙ্ক্ষা পরিবর্তন করতে কিছুটা পারছে, নির্বাচনের মাধ্যমে পারছে, সেখানে হয়তো এরকম বিস্ফোরণটা হচ্ছে না। কিন্তু যেখানে এই নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রটা ব্যবহার করা হয়, এই যারা এই বিপ্লবকে ভয় পায় বা বিপ্লব যাদের বিরুদ্ধে যাচ্ছে, কায়েমি স্বার্থের শক্তি আন্তর্জাতিক একটা আছে, যে দেশের ভিতরে আছে, তারা ধারণ করতে যখন পারে না, মানুষের কথাবার্তাগুলো বিশেষ করে আমাদের মতো দেশে বা কোথাও এই পোশাকি গণতন্ত্রটাও থাকছে না, ওদিকে শ্রমিক শ্রেণী তারা ওই যে এত বিপ্লব হয়ে গেল ইউরোপে, সেখান থেকে শিক্ষা নিয়ে তারা শ্রমিক শ্রেণী যেন কীভাবে কোনোভাবে একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে উঠতে না পারে, তখন কিন্তু আপনার সবার অলক্ষ্যে শিক্ষাঙ্গন কেন্দ্রিক ছাত্র বিক্ষোভ, তাও শিক্ষাঙ্গনগুলোকে এমনভাবে তৈরি করা তারা যেন শহরের প্রাণ কেন্দ্রে ঝামেলা করতে না পারে, শহরের থেকে দূরে তাদেরকে রাখা যায়, তারা যেন ভিতরে না আসতে পারে। তো নানা রকম এগুলো দীর্ঘমেয়াদী, তাদের যে কোনোভাবে যেন একটা বৈপ্লবিক পরিবর্তনটা না আসে। তো তারপরে এগুলো হচ্ছে এই কারণে যে এই যে যারা সমাজের নিচু তলার মানুষ, যারা নির্যাতিত, তাদের ক্ষোভ বিক্ষোভগুলো প্রকাশের যখন কোনোই ভাষা থাকে না, তখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ক্যাম্পাস কেন্দ্রিক বা কলেজ ভিত্তিক, কিন্তু বিশ্ববিদ্যালয় হয়তো অনেক দূরে, শহরের ভিতরে কলেজ আছে, স্কুল আছে, সেখান থেকে তারা বেরিয়ে আসছে। আবার কোনো কোনো জায়গায় মসজিদ থেকে সেই বিক্ষোভটা তৈরি হচ্ছে। ধর্মীয় সমাবেশ তো আপনি সরাসরি বন্ধ করতে পারছেন না, ধর্মস্থানে একত্রিত হচ্ছে, কিন্তু সেখানে জনগণের বিক্ষোভটা যখন আপনি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কড়া নজরে রাখছেন, ফ্র্যাগমেন্ট করে দিচ্ছেন, তখন কিন্তু আপনার কোনো কোনো দেশে আপনার মসজিদ কেন্দ্রিক বা ধর্ম কেন্দ্রিক বিক্ষোভটা হয়েছে। কাজে পরিবর্তনটা অবশ্যম্ভাবী, যদি আপনি সেটাকে
রাজনৈতিক ব্যাকরণ মেনে সেটাকে আপনি পরিবর্তনটা ঘটতে দেন, তাহলে পরিবর্তনটা আপনি আগে থেকে মানে ভবিষ্যৎবাণী করতে পারছেন এবং একটা ইতিবাচক দিকে যাচ্ছে। এখন ছাত্র বিক্ষোভটা হয়তো যারা বিপ্লব বিরোধী ভয় পাচ্ছে তারা ভাবছে ছাত্ররা তো বুদবুদের মতো বিক্ষোভ করে তারা মিলিয়ে যাবে, অনেকাংশে গিয়েছেও তাই। এবং সেই শিক্ষা নিয়ে বাংলাদেশ সহ কোনো কোনো দেশে ছাত্ররা একটা গণ অভ্যুত্থানের পরে পরিবর্তনের পর তারা নিজেরাই ক্ষমতায় বসতে চাইছে। আমি এটাকে এইভাবে দেখি এটা তো যে সব জায়গায় হচ্ছে না, সব দেশে হচ্ছে কোনো কোনো দেশে যেহেতু তারা জানে যে ছাত্র বিক্ষোভের পরে যে নেপালে হয়নি। ক্ষমতার পরিবর্তনটা হবে এটা আবার সেই আগের ধারায় চলে যাবে, আগের ধারায় চলে যাবে, তখন আবার আমরা 15 বছর 20 বছর পরে যে আবার কারণে বিক্ষোভ রাষ্ট্র করতে ক্ষমতায় তারাও অংশীদার হতে চাচ্ছে। কাজে তারা ভাবছে যে, কিন্তু তারা ভাবছে বাংলাদেশ সহ এই জায়গায় আসামে দেখেছি আমরা, অসম গণপরিষদ তারা করেছে, ক্ষমতায় গিয়েছিল, তাদেরটা মোটামুটি টেকসই ছিল। তো তারা যাচ্ছে, কিন্তু তারা গিয়ে কিন্তু যে পরিবর্তন করবার যে রাজনৈতিক দর্শন বা রাজনীতির যে ব্যাকরণ সেটা কিন্তু তারা যাচ্ছে না। বাংলাদেশে তো দেখলাম আমরা তারা ক্ষমতায় গেল কিন্তু তারা পুরনো পথেই চলে গেল, বা পুরনো পথে তারা স্বচ্ছন্দ বোধ করলো, এবং ফলে খুব দ্রুত যেভাবে বাংলাদেশে একটা হতাশার মধ্যে আমরা দেখছি যে একটা প্রচণ্ড গণবিক্ষোভ নির্দলীয় চেহারা ছাত্রদের দিয়ে হলো, তারা ক্ষমতায় গেল, তাদের আগ্রহ বা তাদেরকে নেওয়া হলো, ইতিবাচক পরিবর্তন আনবে, ঠিক পরিবর্তনে তারা নিজেরাও দায়ী এবং তাদেরকে নষ্ট করবার জন্য চারিদিক থেকে আয়োজন করা, কিভাবে এদেরকে চরিত্রকে কলঙ্ক করা যায়, ভাগ করা যায়, এগুলো আছে। যে বা আমরা বাংলাদেশেও দেখেছি মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে কলঙ্কিত করা যায়, তারা নিজেরাও সেটা ফাঁদে পা দিলেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে সেটা হলো, এবং সর্বশেষ এখানেও ট্র্যাপ তৈরি হয়েছে বলে মনে করছি। সর্বশেষ 24-এ যে বিপুল সম্ভাবনা জাগিয়েছিল, এত ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে তারা নিজেরা গেল এবং সেই ফাঁদে পড়লো। এখন তো সর্বশেষ যে ডাকসু নির্বাচন বা এসব দেখা গেল যে তারা ছাত্র সমাজের মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গেছে। আমি একটু শামীম রাজা আপনার কাছে আসতে চাই। মানে জেনজি আন্দোলন পরবর্তী আমরা দেখলাম যে যেই গণঅভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের পক্ষ থেকে 3 জন সরকারের উপদেষ্টা হিসেবে থাকলেন, রাষ্ট্র ক্ষমতায় যুক্ত হলেন। তো এরপরে আমরা দেখলাম যে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত হওয়ার পাশাপাশি তারা কিন্তু রাজনৈতিক দলও গঠন করলেন, তাদের আরেকটি অংশ। আবার উপদেষ্টা পদ থেকে সরে এসে তিনি আবার সেই রাজনৈতিক দলের নেতৃত্বও দিচ্ছেন। আরও 2 জন উপদেষ্টা রয়ে গিয়েছেন, ছাত্র উপদেষ্টা এখনও রয়ে গিয়েছেন। এই যে নেতৃত্ব থাকা বা নেতৃত্ব আসার চেষ্টা, বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের এই নতুন নেতৃত্বের কতটুকু যোগ্যতা দক্ষতার প্রমাণ পাওয়া গেল বা পরিচয় পাওয়া গেল? এর আগে খুব দ্রুত একটা বলি, যে আগে কয়েকটা প্রসঙ্গ বলেছেন, আমি বলে এটার উত্তর দিচ্ছি। একটা হলো যে এখন যাদেরকে জেনজি বলছি সেগুলো তো অনেকগুলো বৈশিষ্ট্য, শুধু বয়স দিয়ে তাদেরকে চিহ্নিত করা যাবে না। তাদের ব্যবহার, তারা কোন মাধ্যম ব্যবহার করেন, কিভাবে তাদের নেটওয়ার্ক তৈরি হয়, এটাকে একটা কনস্ট্রাক্ট হিসেবে দেখতে হবে। এটা শুধু একটা জনমিতিক বৈশিষ্ট্য হিসেবে দেখলে চলবে না যে এই বয়স থেকে এই বয়স হলে আপনি যাকে জেনজি বলছেন। আপনি যদি একটু খুব নিকট অতীতেও তাকান, আমাদের যারা মুক্তিযুদ্ধের সময় তরুণ সংগঠক ছিলেন তাদের বয়স কত ছিল? হয়তো তাদের জেনজিও আমরা বলিনি, তারা খুব অল্প বয়সে। স্বাধীন বাংলাদেশে যখন প্রথম বিরোধী দল তৈরি করা হলো, তাদের বয়স কত ছিল আপনি যদি ওইভাবে দেখেন? বা 90 যখন মোস্তাক ভাইরাও ছিলেন, বয়স কিন্তু কাছাকাছি। এমনকি তার আগে যদি অন্যদিকেও তাকান, যেখানে কিউবার মতো দেশগুলোতে ফিডেল ক্যাস্ট্রো, রাউল ক্যাস্ট্রো, এদের বয়স কত ছিল? বয়স খুবই কম, হয়তো এদের মতো এত কম না, কিন্তু যথেষ্ট কম বলতে হবে। প্রবণতাটা এরকম যে এই বয়সেরাই পরিবর্তনের সূচনা করেন, কিন্তু যাদের নিয়ে আপনি আজকে আলোচনা করছেন তাদের তথ্য সরবরাহ করার, তাদের মধ্যে যুক্ত হবার, তাদের নেটওয়ার্ক তৈরির প্রবণতাটা আপনাকে গভীরভাবে খেয়াল করতে হবে। সেটা কিন্তু একেবারে ভিন্ন। মানে আগের প্রজন্ম সংগঠক হিসাবে তৈরি হয়েছেন, তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে সংগঠনবিহীন আন্দোলন হয়েছে। আমেরিকাতে সিভিল রাইটস মুভমেন্টের ক্ষেত্রে সংগঠন অসংগঠন দুটোই কাজ করেছে। দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকাতে দেখেছে, সেখানেও তরুণরা বিভিন্নভাবে যুক্ত হয়েছেন। কিন্তু আপনি এদের যদি নেটওয়ার্কটা বিশ্লেষণ করেন সেটা কিন্তু একেবারে অন্যদের থেকে আলাদা। এবং আপনি নিশ্চয়ই ওইটাই হয়তো শুনতে চাইবেন যে সামাজিক মাধ্যম, ইন্টারনেট ভিত্তিক মাধ্যম এটাকে আরও ত্বরান্বিত করেছে, আরও সামনের দিকে নিয়ে গেছে, এবং বিচিত্র পদ্ধতিতে, উপায়ে, মানে এত সৃজনশীল পদ্ধতিতে আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে এটা দেখেন, সবশেষ যেটা গত বছর হয়েছে সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল, যে কিভাবে একটা মুহূর্ত থেকে আরেকটা মুহূর্তে সে এটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছে।
একটার সঙ্গে একটা কিভাবে যুক্ত করছে, স্লোগানগুলোকে সম্মিলন। কিভাবে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করছে। আমাদের বহুদিন পর্যন্ত কিন্তু সোশ্যাল মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্টে এটাকে অধ্যয়নের প্রয়োজন পড়বে। অতএব এটা একেবারে অন্যদের থেকে আলাদা। আমরা যত উদাহরণ এতক্ষণ দিলাম, এর মাঝে আমরা তো ভুলে না যাই হংকংয়েও চেষ্টা করা হয়েছিল কিছুদিন আগে, ওইভাবে সফল হয়নি। তার থেকে এটা কিন্তু একেবারে আলাদা। বাংলাদেশে যেটা হলো বা নেপালে যেটা হলো, বা আপনি আরো দু একটা বলছিলেন, মাদাগাস্কারের কথা বলছি। মাদাগাস্কারের কথা বলছেন। অতএব এদের এই সংগঠনের প্রক্রিয়া, এদের প্রাথমিকভাবে এক ধরনের হেডলেস যদি আমরা বলি, মানে নির্দিষ্ট একক কোনো কোনো মাথা নেই, নির্দিষ্ট কোনো একক নেতৃত্ব কোনো নির্দিষ্ট নেতৃত্ব নেই, কিন্তু কিভাবে তারা সংগঠিত সম্মিলিত হচ্ছে, চিন্তা নেটওয়ার্ক রয়েছে কিভাবে তারা বার্তাগুলোকে সুসংহত করছেন, এবং সেই বার্তা স্লোগানগুলোকে কিভাবে একের পর এক একটা আন্দোলনের কর্মসূচি এবং সেটা বাস্তবায়নে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অভূতপূর্ব। এগুলো আগে আমরা কখনো দেখি না। তবে এটাও কিন্তু জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের বৈশিষ্ট্য হবে, আপনাকে চিহ্নিত করতে হবে। আমরা যেভাবে সোশ্যাল মুভমেন্ট এবং পলিটিক্যাল মুভমেন্টসকে আমরা একটা তত্ত্বের আবহের মধ্যে সবসময় ঘুরি, আপনি দেখবেন যখনই আমরা আলোচনাগুলো করি বিভিন্ন রকম ধ্যান ধারণা নিয়ে আমরা আলোচনাগুলো করতে চেষ্টা করি, কিন্তু সেগুলোকে ছাপিয়ে গেছে। তো যে কথায় এখন আপনি আসছেন, এটা নির্দিষ্টভাবে বলা কঠিন। নেপালে তারা এটার সঙ্গে যুক্ত হননি, তারা যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর আস্থা রেখেছেন, তারা সাথে সাথে নির্বাচনের তারিখ এখানে তারা ঘোষণা আস্থা রাখতে পারেননি। শ্রীলঙ্কাতেও তারা আস্থা রেখেছেন রাজনৈতিক গোষ্ঠীগুলোর উপরে, সেখানে পরিবর্তন হয়েছে রাজনৈতিক গোষ্ঠীগুলোর। আমাদের এখানে দুরকম ঘটনা ঘটেছে আপনি যদি দেখেন, এটা আমার পর্যবেক্ষণ বলে। সবাই যে রাজনীতিতে যুক্ত হয়েছেন তা কিন্তু না, অনেকেই কিন্তু এটার সঙ্গে থাকেননি। আপনি যদি দেখেন যাদেরকে আমরা সমন্বয় পরিচয় তখন সামনে আসতে দেখেছি, এ সংখ্যা অনেক বেশ বড় সংখ্যা ছিল, তারা স্বেচ্ছায় কিন্তু অনেকে সরে গেছেন বা যুক্ত হতে চাননি। পরে যখন রাজনৈতিক দল গঠিত হয়েছে তখন তার সঙ্গে তারা যুক্ত হতে চাননি। এমনকি বিশ্ববিদ্যালয় ভিত্তিক তাদের যদি আমরা বলি যে আদর্শ অনুপ্রাণিত যে সংগঠন, যদিও তারা বলছেন যে আমরা প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে যুক্ত নই, তো সেখান থেকে অনেকে তাদেরকে সরিয়ে নিয়েছেন বা যুক্ত হতে চাননি এরকম। তার মানে সবাইকেই এক কাতারে কিন্তু ফেলা যাবে না। আবার আপনি এর সঙ্গে সমন্বয়ক নন, কিন্তু তারপরের স্তরে বা তারপরের স্তরে যারা যুক্ত ছিলেন এমন সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ হবে। আমরা এদের যে প্রবণতা দেখি, যে তাদের যে নেটওয়ার্কিং যে পদ্ধতি, সেই সংখ্যা তো কয়েক হাজার না, এটা লক্ষ লক্ষ বা তারও বেশি হবে। তারা সবাই যে সংগঠনে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, সবাই যে রাজনৈতিকভাবে যুক্ত রয়েছেন, এটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। তারা তাদের মতো ব্যক্তি পর্যায়ে হয়তো তারা সক্রিয় আছেন, তারা কথা বলছেন, চালাচ্ছেন, কিন্তু যারা আবার এটা চাননি তাদের ক্ষেত্রে এটা ভিন্ন একটা অবস্থায় নিয়েছে। এখন তারা কেন রাজনৈতিক দল গঠন করলেন তাহলে অন্য উত্তরে হয়তো ওই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে চলে যাবে, তাদেরকে আগে থেকেই কিছু সংগঠিত করা হয়েছিল কিনা। কারণ আমরা এখানে অনেকগুলো গোষ্ঠীর অস্তিত্ব এক ধরনের আমরা অনুধাবন করতে পারি, এবং সেটা একটা না, হয়তো 3টা 4টা 5টা এরকম। এটা সংখ্যা দিয়ে ওইভাবে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। এবং বোঝা যায় তাদের কেউ কেউ চিন্তক ছিলেন, তাদের তত্ত্বগুরুরা ছিলেন, তারা বিভিন্নভাবে তাদের প্রস্তুত করেছেন, কেউ তাদের রসদ সরবরাহ করেছিলেন, কেউ তাদের নৈতিক সমর্থন দিয়েছেন, কেউ হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে তাদেরকে যুক্ত রাখতে সাহায্য করেছেন, কেউ বা তাদেরকে ওই মুহূর্তে নিরাপদ আশ্রয়ের সন্ধান দিয়েছেন। অতএব কে চিন্তায় প্রভাব বিস্তার করেছেন আর কে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন সেটা অন্য বিশ্লেষণের ব্যাপার, কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এর মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার শক্তিও ছিল। সেই রাজনৈতিক আকাঙ্ক্ষার শক্তিটা হয়তো আমাদের প্রথাগত যে রাজনৈতিক দলগুলো দেখেছি তার মতো প্রাথমিকভাবে মনে হয়নি, কিন্তু দিনের শেষে মনে হয়েছে না যে পরিবর্তনটা আমরা এনেছি সেই পরিবর্তনের আমরাও অংশীদার, এবং সেই রাজনৈতিক অংশীদারিত্বেও সম্ভবত তারা যেতে চাইছেন। এবং সেটাই আমি কোনোভাবে ভাগ বসাতে চাইছেন কথাটা বলবো না, কারণ এটা খুব ঋণাত্মক শব্দ। অতএব যারা পরিবর্তন এনেছেন তারা মনে করছেন যে এই রাজনীতি কেন্দ্রিক যে বিন্যাস, এবং সেখানে তাদের অধিকার রয়েছে, তারা কেন করবে না এইভাবে। মুশতাক বলছিলেন মানে তারা যতটা আসলে অগ্রগামী ছিলেন সেই অগ্রগামী সেইটাই যদি আপনি আসেন তাহলে সংক্ষেপে এটা বলবো যে এটা তো তাহলে আর একক তারা থাকেন না। এটা বারবার আপনাকে পার্থক্য বুঝতে হবে যে এটা কিউবার বিপ্লব না, যে তারা বিপ্লব করে এসে তারা সম্পূর্ণ পরিবর্তন করে নতুন একটা জায়গায় তারা বসলেন, তাই না? আপনি এখানেও দেখবেন কোন কোন চিন্তক এখনো সেই বলশেভিক রেভলিউশনের পরে ডিক্রি জারির কথা বলেন, কেউ কেউ মনে করেন এখনো বিপ্লব করা উচিত, এখনই এটা বিপ্লবী সরকার না। আবার বিরাট একটা পক্ষ আমরা যারা একটু স্লথ গতিতে যাই, যারা কাঠামোপন্থী, তারা এখনো মনে করছি না একটা পদ্ধতির মধ্যে আছে, সংবিধান আছে, আইন আদালতের মতামত নিয়েছে, সেই পদ্ধতিতে আমরা রূপান্তরটা যদি ঘটাতে পারি তাহলে একদম পুরো পদ্ধতিটাকে আপসেট করতে হয় না, আমরা সামনের দিকে যেতে পারি। আবার এই যে জেনজি যে অপারেশন আপনি দুঃখিত যে আন্দোলনের কথা বললেন, তাদের একটা অংশ তো পূর্ণাঙ্গ রাজনৈতিক দলেই আছেন, তো তার মানে তারাও কাঠামোটাই মেনে নিলেন। এই কাঠামোর মধ্যে মেনে নিয়ে তারা বিভিন্ন সংস্কারের কথা বলছেন। প্রথম দিকে তারা বলেছিলেন তারা রাজনৈতিক দল গঠন করবেন কি করবেন না সেটা নিয়ে তাদের ভাবনা রয়েছে, তারা আসলে শক্তি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে থাকতে চান।
দল করবেন কিনা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, পরে তারা সেই কাঠামোতেই ফিরলেন। না, কিন্তু এখানে- স্যার শুনবো, এখানে- একটা বিরতির সময় হচ্ছে, নিশ্চয়ই। একটু বিরতি নিয়ে ফিরে আসি স্যার, তারপর বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশ্যে। মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই, মানে যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, স্যার যেটি বলছিলেন যে জেনজি বিক্ষোভে আমরা এবার আসলে তরুণদের যে বিক্ষোভ আন্দোলন সংগ্রাম, সেখানে আমরা কোনো একক নেতৃত্ব দেখছি না। গোটা বিশ্বেই যে আন্দোলন চলছে বা জেনজিদের বিক্ষোভ চলছে, সেখানেও কোনো একক নেতৃত্ব নেই। এটি একটি চিন্তার সম্মিলিত নেটওয়ার্ককে আমরা দেখছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছেন, এক ধরনের ঐক্যবদ্ধ শক্তি তারা প্রয়োগ করছেন, যা দিয়ে রাষ্ট্র ক্ষমতার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করছেন রাজপথে। এখন আগে তো আমরা জানতাম যে কোনো একটা লক্ষ্য অর্জনে, কোনো একটা বিপ্লবে, কোনো একটা অভ্যুত্থানে পৌঁছতে হলে একটি নির্দিষ্ট নেতৃত্ব প্রয়োজন। মানে এখন সেটির প্রয়োজন কেন হচ্ছে না, বা আদৌ কি প্রয়োজনীয়তা দেখেন কিনা সামনের দিনের রাজনীতিতে? দেখুন, এটাও নির্ভর করে যারা শাসক তাদের আচরণ প্রভাবিত করে। আপনি নেতৃত্ব স্পষ্ট হলেই তার মাথাটা গুড়িয়ে দেওয়া হবে, হয় হাতুড়ি দিয়ে আঘাত করে, না হয় টাকার লোভ দিয়ে বা মাদক দিয়ে। কাজেই সেখান থেকে যদি নিজেকে রক্ষা করতে হয় বা আন্দোলনকে রক্ষা করতে হয়, তখন তো এই সুনির্দিষ্ট নেতৃত্ব রাখা যাবে না। অনেকটা আমি যখন আন্দোলন হয়, আমিও খোঁজার চেষ্টা করেছি, যেভাবে আপনারা বলছেন যে কারা দিচ্ছে বা তাদের পলিটিক্যাল ফিলোসফিটা কী। তো তারা যেটা বুঝলাম যে তখন তারা বলছে এটা হামাসের মতো। তো ইসরায়েল হামাসের কোনো নেতা যদি চিহ্নিত করে, সঙ্গে সঙ্গে মিসাইল নিক্ষেপ করে মেরে ফেলছে। কাজেই তারা এমন একটা মানে প্যারালেল ইলেকট্রিক সার্কিটের মতো, একটা বন্ধ হয়ে গেল না, একটা চালু থাকে। যেভাবে গত সরকার ফ্যাসিস্ট আচরণ করেছে বা যেসব দেশে এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, নেপালে গণতন্ত্র পুরোপুরি ছিল, যে তারা প্রকাশ্য নেতৃত্ব সামনে আনলেই তারা তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু করবে। কাজেই সে একটা প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে যেভাবে করলে এটা নষ্ট না হয় সেভাবে তারা করেছে। এটা হলো 1 নম্বর। অবশ্যই 2য় নম্বর, যে এখনকার তথ্য প্রযুক্তি বা যোগাযোগের যে সিস্টেম, আগে তো আমি একটা চোঙা নিয়ে ডাকবো, তখন সবাই শুনবে, আমার সাথে আসবে। এখন সে চোঙা ভিত্তিক না, এখন তো সবার চোখের অলক্ষ্যে আমি ইলেকট্রনিক গণমাধ্যম ব্যবহার করে, তখনও অলক্ষ্যেই করেছে, লিফলেট, ডিভাইস ব্যবহার করে। হ্যাঁ, কাজেই সেখানে কোনো একজন বড় নেতা প্রয়োজন নেই। ডিভাইসের মাধ্যমে কানেক্টেড যারা হবে তারাই সমমর্যাদার অধিকারী। কাজেই এই তথ্য প্রযুক্তির বিষয়টাও কিন্তু একটা যৌথ নেতৃত্ব ধারণা নিয়ে আসছে, এবং কোনো নির্দিষ্ট নেতৃত্বের বিষয়টা আসেনি। এখানে নির্দিষ্ট নেতৃত্ব না থাকার কারণে দলটির আদর্শ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আদর্শ কি, সেটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় কিনা অভ্যুত্থান পরবর্তী বা এই আন্দোলন পরবর্তী? হ্যাঁ, এটা কিন্তু একটা আদর্শ নিয়েও কিন্তু এরকম একটা মানে জালের মতো নেতৃত্ব হতে পারে। কিন্তু এখানে নির্দিষ্ট আদর্শের দিকে আসে, এটা সবচেয়ে বড় দুর্বলতা, যে জন্য এদের পরিণতিটা আজকে এখানে দেখছি আমরা। জানি না ভবিষ্যতে এরা উঠে দাঁড়ালে ভালো। যে একটা হচ্ছে প্রচলিত যে আদর্শগুলো আছে, একটা বিশাল আদর্শিক শূন্যতা। আমাদের সময় থেকে শুরু করে এই 1990 সাল পর্যন্ত সমাজতান্ত্রিক আদর্শ বা যেটা প্রচলিত অর্থে বাম বলা হয়, সেটার বিপুল আবেদন ছিল। কিন্তু বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক রাজনীতির বিপর্যয়, নানা রকম খণ্ড বিখণ্ড হওয়া, এবং বাংলাদেশে কোনো সংগঠিত একটা বাম রাজনৈতিক শক্তি যে 90-এর পরে যে ছত্রভঙ্গ অবস্থা, সেটাকে মানে একটা উদাহরণ দেখানো যে এটা আশা আছে, সেটা দেখানো হয়নি। বিপরীত পক্ষে অন্য কোনো আরও প্রগতিশীল আদর্শটা সে স্থান দখল করতে পারেনি। ফলে সেখানে পুরনো যে আদর্শ, ধর্মভিত্তিক আদর্শ, সেখান থেকে কিন্তু চলে গেছে, এবং সেই ধর্মভিত্তিক আদর্শটা সামনের দিকে নিতে দিচ্ছে না। কিন্তু আমাদের রেজিমেন্টেশন, আঘাত করা, তীব্রতা, এগুলো সেখান থেকে তারা হয়তো পেয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে আমরা দেখছি যে ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে বা ইরানে সেখান থেকে আসছে। কিন্তু আপনি দেখেন শ্রীলঙ্কায় কিন্তু সেটা হয়নি। শ্রীলঙ্কাতে যেই তরুণরা নেতৃত্ব দিয়েছে, তারা তাদের যে সংগঠিত রাজনৈতিক দলের তাদের সাথে সম্পর্কিত, তারা 2টা গণ অভ্যুত্থান করেছে, ব্যর্থ হয়েছে, জনতা বিমুক্তি পেরামোনা। তারা দুবার 70 দশকে একবার, একটা সম্ভবত 90-এর দশকে বা 80-এর দশকে তারা গণ অভ্যুত্থান করে তারা পরাজিত হয়েছে। তাদের অনেক নেতারা ফাঁসির ইয়েতে গিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। তাদের সমর্থক ছাত্ররা, মানে তাদেরই একটা ধারা থেকে সেই ছাত্ররা কিন্তু আপনার শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের তাদের ছাত্র সংসদ নেতৃত্ব দিয়েছে। ফলে একটা আদর্শিক তাদের বন্ধন ছিল এবং সুসংগঠিত সংগঠন ছিল। ফলে
তারা গণঅভ্যুত্থানের পরপরে নিজেদেরকে সংযত করতে পেরেছে। এখানে আমরা যেটি শুনলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ট্যাগলাইনটি আমরা প্রায় শুনে থাকি। যারা জুলাই পরবর্তী আন্দোলনে জুলাই যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, অগ্রণী শক্তি যারা ছিল, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদের কাছ থেকে আমরা শুনি যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা শুনি। সেটি কতটুকু দেখলেন এই কয় মাসে, এবং নতুন করে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে পাওয়ার সম্ভাবনাই বা কি বাংলাদেশের? আমি এখনো মনে করি যে বন্দোবস্ত হতে পারে, কারণ ওরা যারা নির্দলীয় চেহারায় নেতৃত্ব দিয়েছে তারা খুবই সচেতনভাবে অন্যান্য দলগুলোকে এখান থেকে দূরে রেখেছে। সেই ছাত্রদের আন্দোলনের মধ্যে কোনো কোনো বাম সংগঠনের ছাত্রনেত্রীরা ঢুকে পড়েছিল, তাদের ভাষায় তারা ওদেরকে বাদ দিয়েছে অথবা পদত্যাগ করে এখানে আসতে বলে। তাদের একটা রাজনৈতিক বন্দোবস্ত করবার জন্যে এটা শুধুমাত্র তাদেরকে যারা পেছন থেকে ব্যাকিং দিয়েছে তাদের প্রভাব না, তারা নিজেরাও ভেবেছে যে এই প্রচলিত এতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা যেটা করতে গেলে সেটা কিন্তু পুরনো জিনিসটাই চলে আসলো। এখন যদি এই যে তীব্র আকাঙ্ক্ষা পরিবর্তনের যে নেতৃত্ব করেছে তারা যদি এখন নিজেদেরকে মানে রিফ্লেকশন করেন, তারা পেছনে ফিরে তাকান এবং সামনের দিকে তাকান যে কি করা যায়, তাহলেও তারা যদি এবার নতুন করে এই চিন্তা ভাবনাটা করেন তাহলে তো তারা সামনে আসবে। কিন্তু যেভাবে একটা তীব্র যে আমরা বাইরে থেকে যেটা দেখেছি, ভিতরের কথা তো আমি অন্তত ভালো বলতে পারবো না, বাইরে থেকে যেটা দেখা গেছে তারা যে বহিঃপ্রকাশটা ঘটিয়েছেন নেতৃত্ব, এগুলো পুরনো কতগুলো রাজনৈতিক ধারার যেগুলোকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা একটু শামীম রাজার কাছে আসি। শামীম রাজা, মানে পুরনো কাঠামোতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন দেখছেন? রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু তার আগের শব্দ। এই গত বছর বা তার আগেও বহুদিন থেকে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথাটা চলে। এইখানে একটা প্রশ্ন যদি তোলা যায় এরকম ভাবে যে আমরা ধরে নিই যে অনেকগুলো ছোট ছোট গোষ্ঠী, এটা যতই আমরা একক নেতৃত্বের বিহীন একটা আন্দোলনের কথা বলি না কেন, নিঃসন্দেহে তার কিছু কেন্দ্রীয় নেটওয়ার্ক এবং কিছু নেতৃত্ব তো ছিল তাদেরকে সংগঠিত করবার জন্য। এখন সেটা কি আসলেই একক নেতৃত্ববিহীন একেবারে তরুণদের, জেনজিদের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আর দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চিন্তা গোষ্ঠীর সমর্থন রয়েছে যে যদি এটা সফল হয় তখন তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করবেন, তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন? এটার উত্তর যে আমার কাছে বা মোস্তাক ভাইয়ের কাছে এই মুহূর্তে আছে তেমন কিন্তু না, বা আপনাদেরকেও আছে এরকম জোর দিয়ে বলা যাবে না। কয়েকটা প্রবণতা আপনি খেয়াল করুন। এদের প্রত্যেকের মধ্যে সাধারণ প্রবণতা যে তারা প্রচুর পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বোঝা যায় যে পঠন পাঠনগুলো এক ধারার না। এটা এমন না যে ইরানের ইসলামী বিপ্লব অত্যন্ত সুসংগঠিত, অত্যন্ত পরিকল্পিত, এবং সেখানে কে কি করবে, কোথায় কি করবে, ইরানের ভেতরে থেকে কি করবে, মিশর থেকে কি করবে, ফ্রান্স থেকে কি করবে, এটা অনেকদিন পরে আমরা জেনেছি যে সেই কাঠামোগুলো আমাদের কাছে উন্মুক্ত হয়েছে। তো এখানে আমরা ঠিক জানি না যে আমরা যদি ধরে নিই 4টা বা 5টা গোষ্ঠী এখানে সক্রিয় ছিল, তো তারা আসলে কি একই রকম পঠন পাঠনে ছিলেন কিনা। একই রকম, একটা হচ্ছে তারা অনেকে স্টাডি সার্কেল থেকে আসছেন, সেটা আলাদা। তার ইতিহাস পাঠ করেছেন, রাজনীতি পাঠ করেছেন, সংবিধান পাঠ করেছেন, এটা তো স্বাভাবিক। আপনি একেবারে রেডিক্যাল মুভমেন্ট না হলেও, বিপ্লব না হলে একটা অভ্যুত্থানের জন্য তো আপনার প্রচুর পঠন পাঠনের প্রয়োজন হয়। সেটার একটা উৎস বা সূত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাতে কিন্তু নিশ্চিত হওয়া যায় না যে প্রত্যেকটি, আমি গোষ্ঠীর শব্দটা ওই অর্থেই ব্যবহার করছি আর কি, আমি গ্রুপ শব্দটাই বরং বলি, গোষ্ঠীর আবার একটা ঋণাত্মক অর্থ হয়ে উঠতে পারে, যে প্রত্যেকটা দল, সেই দলের পেছনের এই যে আদর্শিক পঠন পাঠনটা সেটা এক কিনা, এবং এমন হতে পারে তাদের সম্মিলিত ধারা থেকে এটা তারা সফল করেছেন। এবং আমরা যত বিশ্লেষণ করছি ঘুরে ফিরে দেখবেন এর অভিনবত্ব, এর কৌশল, সবকিছু এক ধরনের অভ্যুত্থানের কৌশল নিয়ে আমরা আলাপ করছি। একটা বড় একটা ম্যাসিভ পলিটিক্যাল ক্যাম্পেইন কিভাবে সফল হলো এইটা নিয়ে করছি, কিন্তু এর আদর্শিক ভিত্তিটা কি, কিভাবে এটা হলো, কিভাবে তারা এই আমি বলি যে রাজনৈতিক চেতনাটা তৈরি করলেন এবং কোন উদ্দেশ্যে তৈরি করলেন, সেটা নিয়ে কিন্তু আমরা খুব গভীর অনুসন্ধানে যাইনি। যে কারণে এখন যখন আপনি বলছেন যে যারা রাজনৈতিক দল গঠন করছেন তারা কি ওই সমস্ত দলগুলোর প্রতিনিধিত্ব করেন, নাকি একটা দল বা একটা গোষ্ঠী তারা তাদের প্রতিনিধিত্ব করছেন? কারণ আমরা এখন যখন বক্তব্যগুলো শুনি তখন আর দেখবেন যে আপনার কাছে কিন্তু স্পষ্ট হয় না। অতএব যে কথাটা আমি বলছি, কিছু জিনিস কিন্তু আবার বোঝা যায়। যেমন ধরুন, বোঝা যাচ্ছে এদের প্রত্যেকের সংবিধান বিষয়ক একটা চিন্তা ভাবনা ছিল, সেটার একটা প্রকাশ আমরা লক্ষ্য করছি। এদের বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আঞ্চলিক পররাষ্ট্র নীতি নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল প্রত্যেকের, তার প্রকাশ আমরা লক্ষ্য করছি। আমরা যদি অনেকগুলো দলকেও চিহ্নিত করি, তাদের মধ্যে এই ব্যাপারে খুব একটা অনৈক্য আছে বলে, দ্বিমত আছে বলে আমাদের মনে হয় না। এবং এই যে আপনি যে বন্দোবস্তের কথা বলেন, কয়েকটা বৃহৎ রূপান্তরের ব্যাপারে তাদের চিন্তা ভাবনাগুলো আমরা সামনে আনতে পারি, কিন্তু যেটা অস্পষ্ট থাকে আবারও যে তারা আসলে কোন লক্ষ্যের দিকে যেতে চেয়েছিলেন,
মানে এটা যদি বিপ্লব বলতে হয় তাহলে এখানে তত্ত্ব আপনাকে আনতেই হবে, কারণ তাকে সুনির্দিষ্ট কর্মসূচি আপনাকে দিতে হবে। আপনি একটা পর্যায়ে হঠাৎ করে বলতে পারবেন না যে কালকে বিপ্লব হয়ে গেল, আপনি আমার সঙ্গে ছিলেন না কেন? কারণ বিপ্লবে তো অনেক আগে থেকে আপনার আমাকে আহ্বান জানাতে হবে যে বিপ্লবে আপনি আসেন, হয় আপনি আমার সাথে আছেন বা আপনি আমার সাথে নাই। মানে যদি এটা খুব নিষ্ঠুর বক্তব্য, কিন্তু আপনি বিপ্লব বলছেন না। এখন বিপ্লব না বললে যা হয়, অভ্যুত্থানের যা যা সুযোগ আছে সেগুলো আপনি গ্রহণ করেছেন, কাঠামোর মধ্যেই গ্রহণ করেছেন। এমন হতে পারে যারা এটাকে বিপ্লব বলে ওই মুহূর্তে পরিবর্তন করতে চাইছিলেন তারা হয়তো সম্মুখ সারিতে আসতে পারেননি, অন্যরা হয়তো এখানে বেশি সম্মুখ সারিতে আসছেন, এই অবস্থায় গেছেন। অতএব এটা তো একক হচ্ছে না। আপনি এটাকে ঠিক আমরা সাম্প্রতিক সময় যতগুলো দেখেছি তার মতো আপনি এটা ইরানের সঙ্গে মেলাতে পারছেন না বা কিউবার সঙ্গে মেলাতে পারছেন না, বরং অন্যান্য পুঁজিবাদী দেশে তরুণরা যে ধরনের অভ্যুত্থানগুলো করেছেন, যে ধরনের পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো করেছেন, তার একটা বৃহৎ রূপ হিসাবে এটাকে দেখা এবং যায়। স্যার, কিন্তু এটার বড় অভিঘাতটা হচ্ছে যে আপনি একটা সরকারকে পুরো বিতাড়িত করতে পেরেছেন। এই অভিঘাতটা এত বড় যে আপনি যে এতক্ষণ যত উদাহরণ দিলেন, আমি দিলাম বা উনি দিলেন, এটা এত সহজ না। মানে একটা দুটো উদাহরণ ছাড়া 60 বা 70 দশকে যে একেবারে সবাই মিলে চলে গেছে। কিন্তু ক্যাম্পাস ভিত্তিক বা তরুণদের চিলি থেকে শুরু করে আপনি ডজন ডজন উদাহরণ দিতে পারেন। এমনকি আফগানিস্তান, আজকের আফগানিস্তানে কাবুলেও একসময় তরুণরা আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয় ভিত্তিক। আমরা তো এখন আর ইতিহাসে আনি না, যাক আবার ওখানেই ফিরি যে এটাই বোধহয় একটা বড় কারণ যে অনেক মানে দল বা অনেক গোষ্ঠীর যে লক্ষ্যটা ছিল সেটা সম্ভবত একক না, এবং যিনি সম্মুখ সারিতে বা যারা সম্মুখ সারিতে আসতে পেরেছেন তাদেরটাই কার্যকর হয়েছে। সুতরাং বাকিরা হয় পিছিয়ে গেছেন, না হলে হয়তো অন্তর্ভুক্ত হয়েছেন, না হলে হয়তো বিকল্প সেই পুরনো যে ধারা রাজনীতি ছিল সেটার মধ্যে গেছেন। যেমন একটু আগে আমরা বিরতির সময় বলছিলাম প্রাইভেট পাবলিক যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যাদেরকে আমরা সাধারণভাবে হয়তো মনে করতাম তারা এতটা হয়তো সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনে যুক্ত হতে চান না, কিন্তু আমাদের সে ধারণা ভুল। বিপুল সংখ্যক তারা এটাতে যুক্ত ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজনৈতিক দল গঠন হচ্ছে বা অরাজনৈতিক সংগঠনগুলো যখন গঠিত হচ্ছে, সেখানে আমরা তাদের ওইভাবে প্রতিনিধিত্ব দেখতে পারি না। নারীদের প্রতিনিধিত্ব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখতে পারি না। বড় আকারে যেটা বলি যে এই বিপ্লবের পরে আমরা বড় মাত্রায় এমন কোনো কৌশলগত বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বা মেজর একটা শিফট হবে এরকম কোনো পরিবর্তন এখনো দেখি না। সংবিধান সংস্কার এই দুটোই সম্ভবত সবচাইতে বড় যে জিনিস আমাদের কাছে আসেন। সংবিধান নিয়ে অনেক আলোচনা থাকতে পারে, কিন্তু সংস্কারের যে একটা বৃহৎ আলোচনা এবং পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমার মনে হয় স্বীকার করতে হবে যে আমরা সবগুলোর সাথে একমত না হই। এটা সবচেয়ে বড় অর্জন বা সবচেয়ে বড় লক্ষ্য যদি তাতে থেকে থাকে, আমি জানি না মোস্তাক ভাই একমত হবেন কিনা, সেটা হলো এই আলোচনার পরিসরটা তৈরি করে প্রক্রিয়াটা। আরেকটা বিরতি নিয়ে ফেরত আসছি, দর্শক বিরতির পর আবার ফেরত আসছি এখন প্রকাশ। ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। তরুণ প্রজন্মের একজন উপদেষ্টার বক্তব্য আমরা শুনলাম রোববার, খুব সম্ভবত অনুষ্ঠানটি হয়েছিল সিডাপ মিলনায়তনে। অনুষ্ঠানটি গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ এবং অভিযোগ ব্যবস্থাপনা একটি গোল টেবিল বৈঠক ছিল, স্যারও সেখানে উপস্থিত ছিলেন। জি, সেখানে আমরা দেখলাম যে উপদেষ্টা, তরুণ প্রজন্মের যিনি উপদেষ্টা, তিনি অভিযোগ করলেন যে সেখানে অভ্যুত্থানের পরপরই প্রশাসনের আসলে নিয়োগের জায়গায় যারা বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে কারাকারি শুরু করলো, ভাগবাটোয়ারা শুরু করলো, কে কাকে ক্ষমতায় বসাবে, কে কাকে প্রশাসনে বসাবে। দলীয়করণের অভিযোগ যখন তুললেন উপদেষ্টা, তরুণ প্রজন্মের একজন উপদেষ্টা, তো এই যে অনিয়ম দুর্নীতি ভাঙার লক্ষ্য নিয়ে যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, যখন প্রচলিত ধারা রাজনৈতিক দলগুলো বারবার তাদের পলিটিক্যাল প্রেশারাইজ করতে চায়, তখন কি চাইলেও যে পরিবর্তন আমাদের আকাঙ্ক্ষিত ছিল তা কি করতে পারবে তরুণ প্রজন্ম? দেখুন, এই বিষয়ে তাদের কোনো পূর্ব ধারণা বা পূর্ব ছিল না, আদর্শ। দেখুন, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধা যারা এসেছিল তারা বলেছিল যে ঔপনিবেশিক কাঠামো ভেঙে দিয়ে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে যেভাবে রণাঙ্গনে প্রশাসন চলেছে সেই আদলে প্রশাসন করতে হবে। সামরিক বাহিনীর ঔপনিবেশিক কাঠামো ভেঙে দিয়ে গণবাহিনীর আদলে সামরিক বাহিনী আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেলে সাজাতে হবে। একটা সুনির্দিষ্ট এই মুক্তিযোদ্ধাদের মধ্য থেকেই এসেছিল, যদি এটাকে খুব বড় প্রচার পায়নি। যখন বঙ্গবন্ধু দেশ ফিরে আসলেন তখন তাকে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে বঙ্গবন্ধু নাকচ করে দিয়েছেন, তিনি পুরনো ধারায় চলে গিয়েছেন। নতুন দল যেটা বলেছেন, একটা নবগঠিত তরুণদের দল জাসদ গঠিত হয়েছিল। কিন্তু এবারের যে বিপুল গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, তারা কিন্তু পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থাটাকে লোক বদলিয়ে দেওয়ার মধ্যে, এটাকে শুধু ওই যে দলগুলো তারা কারাকারি করে দল পদ দখল করেছে ওদের মধ্যে তো পরিবর্তনের ভীষণ ছিল না। কিন্তু যারা মানে ক্ষমতার অংশীদার হলেন, যত অংশ বিশেষ হোক না কেন, এই যে কাঠামো, এই ঔপনিবেশিক কাঠামোটাকে সরলীকৃত করতে হবে, জনগণের বা কাছাকাছি জনগণের অধিগম্যটা করতে হবে, এই ধরনের কোনো ধরনের কথাবার্তা কিন্তু আমরা পাইনি। যে এই ধরনের পুলিশ জনগণ গুঁড়ো করে দিয়েছে,
পুলিশকে একটা বিক্ষোভ, এখানে এই সুযোগ নিয়ে কেউ কেউ হত্যাকাণ্ডে জড়িত হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের যে প্রচণ্ড বিক্ষোভ পুলিশটাকে তছনছ করে দিয়েছে, পুলিশ পুনর্গঠন, সেই পুলিশ পুনর্গঠনের আমাদের কি বক্তব্য? সেই পুরনো পুলিশ এবং পুরনো ক্ষমতা দিয়েই আমরা বসাতে চাচ্ছি। যদিও পুলিশ নিজেরাই বলেছে আমাদের সংস্কার দরকার এবং এটা গৃহীত হয়েছে একটা স্বাধীন কমিশন যারা রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে পুলিশ চালাবে। কিভাবে চালাবে? পুরনো সিস্টেমে, পুরনো যে কাঠামো। কাজে আপনি যে বললেন যে নতুন তো কোনো আমরা ভীষণ দেখিনি, যে আমাদের দেশ যেভাবে চালিত হয়, যে কাঠামোগুলো, শাসন কাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া আপনি জনগণের শাসন কায়েম করতে পারবেন না। এই দু একটা আইন পরিবর্তন করে কাকে দিয়ে আপনি বাস্তবায়ন করবেন? সে পুরনো কাঠামো। এখানে তো আবারও সেই হতাশা, আবারও সেই ফ্যাসিবাদের পুনরুৎপাদন, বৈষম্য পুনরুৎপাদন, এগুলোই চলে। দুর্নীতি তরুণ উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু বলেছেন সেই অনুষ্ঠানে যে সেই সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সুশীল সমাজ, ব্যবসায়ীদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা সেটি কিন্তু অটুট রয়ে গেছে, যে কারণেই তারা যেটি করতে চেয়েছিলেন তারা সেটি করতে পারছে। কিন্তু জনাব মাহফুজ কি আমাদের বলেছেন যে এর বিপরীতে তারা কি কি দর্শন নিয়ে এসছেন? আপনি এই যে দুর্নীতি দূর করার আকাঙ্ক্ষা সবার, কিন্তু দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় আপনাকে এই কাঠামোগুলো এমনভাবে করতে হবে স্বচ্ছ হয়ে যায়, জনগণের অগোচরে কোনো চুরি এখানে না হয়, এবং কিভাবে কাজটা হচ্ছে সেটা কি তারা দিতে পেরেছেন? এখানে লোক বদল হয়েছে কিন্তু দুর্নীতির পুনরুৎপাদন হয়েছে আগের চাইতে অনেক বেশি হারে। আগে যে দুর্নীতি হতো 10 বছরে, সেই দুর্নীতি হয়ে যায় এখন 10 দিনে। কাজে এটা তো ওনাদের তো আমাদেরও ব্যর্থতা আছে। তারা যেখানে দাবি করেছেন একটা নতুন বাংলাদেশ গঠন করবেন, এসব জায়গায় যদি কাঠামোগত পরিবর্তন না করা হয়, ক্ষমতার মানে যেই গ্রামারটা পরিবর্তন না করা হয়, তাহলে তো এটাই হবে, সেটাই হয়েছে। শামীম রাজা, আপনার কাছে আসতে চাই, মানে দুটো দিক আসলো আলাপে। সেটি হচ্ছে কি পরিবর্তন করতে চান তারা, সেই দর্শনের অভাব বা ফিলোসফির অভাব বা তাদের বক্তব্যের অভাব সুনির্দিষ্ট, এবং সেই সঙ্গে হচ্ছে পলিটিক্যাল দলগুলোর প্রেশার। আসলে কোনটির কারণে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারলো না, যেটি উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য আমরা শুনলাম। যে দেখেন উনি কেন বলেছেন সেটা আমারও জানা নেই, যে উনি কি এটা এক ধরনের হতাশা থেকে বলেছেন, নাকি তার একটা বোধ বা উপলব্ধি থেকে বলেছেন, নাকি আর পারা যাচ্ছে না সেটা থেকে। আমি ওনার পাশেই বসা ছিলাম, তার মানে এই না যে আমি বিশেষ অতিরিক্ত কিছু বুঝতে পেরেছি। আমি যদি ওনার কথা বুঝে থাকি, তার আগে একটা কথা বলি, যে 3 জন সরকারে যুক্ত হয়েছিলেন তারা তো পুরনো কাঠামোতেই যুক্ত হয়েছিলেন। আপনি যখন পরিবর্তন করতে চান তখন কি দায়িত্ব নিয়ে পরিবর্তনের আহ্বান জানান, না মাঠ থেকে পরিবর্তনের আহ্বান জানান? পরিবর্তনের আহ্বান তো মাঠ থেকে হয় রাজপথ থেকে, না হলে শহীদ মিনার থেকে, না হলে কোনো একটা জায়গা থেকে, যে এই পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি যাচ্ছি। কিন্তু আপনি সকল কাঠামো মিলে আপনি বিশেষ ব্যবস্থায় আপনি ধরুন সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে আপনি একটা সরকার গঠন করলেন, এবং সেই সরকার গঠনের অংশ হলেন আপনি, তাহলে আপনি তো সেই পুরনো কাঠামোর মধ্যেই আছেন। এখন আপনি সামরিক অসামরিক আমলাতন্ত্রের কথা বলুন, আর আপনি সেই পুরনো সংস্থা থাকছে, পুরনো বাহিনী থাকছে, সবকিছুই পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, পুরনো বিশ্ববিদ্যালয়, পুরনো আপনি আমি প্রত্যেকেই, সেই সবকিছু মেনে আপনি একটা শক্তিকে বিতাড়িত করেছেন, অর্থাৎ একটা রেজিমকে। আপনি আবার একটা নতুন একটা পরিস্থিতির মধ্যে আপনি গেলেন। আপনি কি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন? আপনি তো কোনো পরিবর্তনের আহ্বান জানিয়ে কোনো মন্ত্রণালয়ে যাননি, এবং আহ্বান তো ওখান থেকে জানানো যায় না। এইটা যদি আপনি আপনার বিবেচনায় রেখে তার একটা ব্যাখ্যা করেন, যে কয়েকটা কথা বলেছেন সেটা একদম বাস্তব সত্য। তার একটা উনি বলছেন দুটো বড় দলের কথা, যে তারা ঠিক করে দিয়েছে কাকে কোথায় বসবে। এটা আমাদের চাইতে উনি আরো ভালো। উনি প্রথমে আমলাতন্ত্রের কথা বলেছেন, উনি উপাচার্যদের কথা বলেছেন, সংখ্যা বলছেন তো 10 জন অমুক দলে, 3 জন অমুক দলে। তাহলে এই যে এত বড় সুযোগ আসলো দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে, কেন পুল তৈরি করা গেল না? কেন উপাচার্যের জন্য একটা পুল তৈরি করা গেল না? কেন প্রউপাচার্যের জন্য পুল তৈরি করা গেল না? এমন হচ্ছে যে 1 মাস পরে উপাচার্য দেওয়া হয়েছে। তো সেটাই যদি হয়, তাহলে আমরা কেন ন্যূনতম একটা জীবন বৃত্তান্ত চাইলাম না, যে আপনারা যারা আগ্রহী দিন, আরে বাবা 500 জন তো দেবে না নিশ্চয়, আর দিলেই বা কি এসে যায়? আপনি তার থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে আমরা দেখতাম যে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে, একটা উন্মুক্ততার মধ্যে দিয়ে আপনি আপনার পছন্দের লোককেই দেন। কিন্তু আপনার পছন্দের লোককে দিলে আমি বলতে পারতাম যে আমার আরো 10 জন লোক আমার হাতে আছে যাদেরকে আমরা চিনলাম, আমরা অন্য কাজে ব্যবহার করতে পারলাম। কি সেটা করা গেছে? আপনি সেই ন্যূনতম পরিবর্তনটা করতে পারেননি। আবার উনি বলছেন যে তাদেরকে যারা এখন আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ লোক সহযোগিতা করেন, এটা নতুন কি? এই অভিযোগ তো চিরকালের। তার অর্থ হলো যে উনি একটা বাস্তবতাকে সামনে নিয়ে আসছেন। এই অর্থে ধন্যবাদ দিতে হবে যে উনি যদি এই প্রজন্মের লোক না হতেন, তাহলে অন্যরা হয়তো কোনোদিনই বলতেন না, হয়তো বড় জোর বলতেন যে ভাই আমি আমার মতো চেষ্টা করেছি আর পারলাম না। উনি বয়সে তরুণ, উনি একটা আন্দোলনের মধ্যে ছিলেন, এবং মনে রাখতে হবে যে এইটা নিয়ে আমরা যে বিশ্লেষণই করি না কেন, এটাকে বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, যে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন,
সেটা তো অকল্পনীয়, এবং আমরা এরকম দেখিও না, নিকট অতীতে আমরা দেখিনি। সুতরাং হয়তো তার একটা উপলব্ধি আছে, তার একটা দায়বদ্ধতা আছে, যেটা থেকে উনি হয়তো এখন কথা বলেছেন। স্যার, আমি এই আপনার কাছে কথাগুলো আসবো বলেছেন। একটু, ডক্টর মোস্তাক আপনার কাছে আসতে চাই। মানে রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত শিখরে থেকে যিনি বললেন তিনি কাজ করতে পারছেন না, তাহলে তার যে সাথীরা যারা দল করেছেন নতুন, তারা যে রাজনীতি করে ক্ষমতায় এসে তারা আরো কিছু করতে পারবেন, সেটার ব্যাপারে জনগণ কি আস্থা আবার পাবে? এটা একটা যোগ করে অন্যরা কিন্তু এমন কোনো স্বীকারোক্তি কেউ দেননি। দেননি। একমাত্র উনি হয়তো বলেছেন। সামনে পাবেন। উনি না, বলেছেন। উনি যদি এটা স্বীকারোক্তিটা আমরা ইতিবাচকভাবে নিতে পারি, যদি এই উপলব্ধি থেকে তিনি ক্ষমতায় থেকে হোক বা ক্ষমতার বাইরে বাইরে থেকে হোক, হোক। তিনি যদি পরিবর্তনের জিনিসটা তুলে ধরতে পারেন, তিনি কি পরিবর্তনটা চান করেছেন। সেই কর্মসূচি আমরা নাই। তো অপেক্ষায় ছিলাম, এখনো থাকতে রাজি আছি যে ঔপনিবেশিক কাঠামো, ফ্যাসিবাদী কাঠামো, দুর্নীতি পুনরুৎপাদনের কাঠামোটা বদলে আমরা জনগণের কাছে একটা সরল সোজা কাঠামো, জনগণের রাষ্ট্রযন্ত্র কোনো বিশাল দুর্গ নয়, জনগণেরই কাছের একটা জিনিস, সেটা যদি তিনি দেখাতে পারেন, নিশ্চয়ই এখনো সময় আছে, কিছুটা পরিবর্তন তো করবো আমরা। যদি এই সমস্যাগুলো থেকে থাকে এবং গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করার জায়গা যদি আমরা করতে না পারি, তিনি হন বা আমরা হই, তাহলে কিন্তু এরকম অভ্যুত্থান বারবার ঘটতে থাকবে এবং দেশের যে এটা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ না। যদি আমরা একটা পরিবর্তনের জন্য বারবার গণ অভ্যুত্থান করতে হয়, সেটা কিন্তু আমাদের রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে কিন্তু এটা মানুষের কাছে খুব একটা ভালো উদাহরণ হয়ে থাকবে না। কাজে আমি মনে করি যে যারা গণঅভ্যুত্থানে গিয়েছেন বা বাইরে যারাও আছেন, শুধু তাদের প্রতি বলছি না, যেহেতু তাদের প্রতি প্রত্যাশাটা বেশি, সবাই কিন্তু আমাদের ভাবা উচিত যে এগুলোকে কাঠামো পরিবর্তন না করে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন করলে কিছুই আসবে যাবে না। একজন ভালো মানুষে যদি একটা খারাপ কাঠামোতে দিয়ে দেওয়া হয়, সে কিন্তু খারাপ হয়ে বেরিয়ে আসবে। আজকে জনাব মাহফুজ বা অন্য যারা আছেন বা যারা বাইরে আছেন, তাদের গভীরভাবে চিন্তা করা উচিত, আমাদেরও চিন্তা করা উচিত। আমরা এই বিপুল যে শহীদ যারা মৃত্যুবরণ করলো, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অনেকের জীবিকা নষ্ট হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিকভাবে চাপের মধ্যে হয়েছে। আমরা পুরনো বাংলাদেশে ফেরত যেতে চাই না, কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে কোনো কোনো নেতৃত্বের পক্ষ থেকে যারা গণঅভ্যুত্থানে, তারা আরও 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জায়গায় চলে যেতে চাচ্ছেন। তো সেটা তো আমাদের হতাশ আমাদের করেছে। কাছে 1 মিনিট সময় রয়েছে। শামীম রাজা, আপনার কাছে আসতে যথেষ্ট সময় তারা পেয়েছেন, কিন্তু এত সময় পাওয়ার পরেও তারা কেন সুনির্দিষ্ট লক্ষ্য উপাত্তের কথা আমাদের বলতে পারলেন না? আমি মোস্তাক ভাইয়ের 1 মিনিট কথাটাই সময় ধরবো পাবো যে আমরা। দেখুন, এখন আমরা প্রত্যাশা করি যে তারা নতুন কর্মসূচির কথা বলুক। তারা অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে, এর আগে নাহিদ ছিলেন অনেকগুলো দায়িত্বে, কই ছেড়ে দেওয়ার পরেও তো আমরা শুনিনি যে এই কর্মসূচি আমার ছিল, আমি বাস্তবায়ন করতে পারিনি। ইনারা যদি এখনো সেটা বলেন, তিনি না হোক আরেকজন করবেন, পরবর্তীতে অন্য কোনো একজন তরুণ এসে করবেন। আমি তরুণ বয়সে দেখে কখনো বলবো না যে তার সে মেধা নেই, তার প্রজ্ঞা নেই। অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে কিন্তু সহযোগিতার উপরে নির্ভর করে। আর একটা জিনিস হলো, আপনার যদি এটা ব্যর্থ হয়, আমি ব্যর্থ হওয়ার কথাটা ওই অর্থে বলছি না, আপাতভাবে যদি সফল নাও হয়, তরুণরা কিন্তু বসে থাকবে না। তারা এই নিরাপদ সড়ক আন্দোলনে যখন তারা স্কুলে ছিল, সেখান থেকে উঠে তারা আটকে জেনজি হয়ে একটা বড় পরিবর্তন এনেছেন। সুতরাং আবার আর একটা প্রজন্ম তৈরি হবে। ঘুরে ফিরে বলতে হবে যে তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বসে জি, এছাড়া আমাদের সেই নতুন করে আর সেই কিছু বলবার প্রত্যাশায় নেই। রইল। আজকে শেষ করতে হচ্ছে আলাপ, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ। জি দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।